জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। अजय हट 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 हट। अरे गाड़ी आ गया, अरे गाड़ी आ गया बाबा। ये जनाना लोग, अरे देर हो रही है, जल्दी आइए जल्दी। এই আয় 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 তাড়াতাড়ি। ইস, কতটা দেরি হয়ে গেল আজ, দেখলি? কে জানে কোথায় পড়ে। ও মা, এ আবার কে রে? এ কোন কলির কেষ্ট এলো রে? দেখ দেখ, মুখখানা দেখ জিনি। এই যে পুরো চাঁদ বদন রে, একেবারে কোষ্টি পাথরে তৈরি, তাই না? বল বল, যা বলেছিস। আরে আচ্ছা, মুশকিল তো। তোরা গাড়িতে উঠবি নাকি সারাক্ষণ এখানেই দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করবি? আচ্ছা, তোদের এত হাসির কি আছে শুনি? এসো এসো বিভাদি, এসে দেখো কত বড় ঘোড়ার গাড়ি, কতটুকু সহিস, তার উপর একেবারে কলির কেষ্ট। দেখে চক্ষু সার্থক করো। বাবা, তোরা পারিসও বটে। কই দেখি দেখি কে এসেছে। আমি ও জানানা স্কুলের নয়া ড্রাইভার। ও ড্রাইভার? ওরে আমার ময়ূরপঙ্খীর ড্রাইভার রে। থামবি, অনেক হয়েছে হাসি। নে ওঠ, গাড়িতে ওঠ। হ্যাঁ হ্যাঁ, কটা বাজে দেখেছিস? হ্যাঁ গো, আজ অনেকটা দেরি হয়ে গেল। क्या मुसीबत है भगवान। আমি এত খারাপ আছি নাকি? এ লড়কি লোক এভাবে মজাক উড়াচ্ছে কেন? হ্যাঁ, কই वो गोरी मैम साहब तो एक बार हंसलो ना। ये लड़की लोग बहुत बहुत আছে, বেশরম कहीं का। ও গো, ও কেষ্ট কুমার, আর কতক্ষণ দাঁড়িয়ে বিড়বিড় করবে গো? তোমার রথটা এবার ছাড়বে নাকি আকাশ পাতাল ভেবেই যাবে? हाँ 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 जी, आता हूँ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এতটা কি তবু কথা কও না কেন? আবার কি হচ্ছে কি? থামবি তোরা এবার। তা কি করব? ঠিক বলেছিস, একে দেখলেই হাসি পাচ্ছে। আরে আরে, এসে গেছে এসে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও, স্কুলের গেট পেরিয়ে আর কত দূর নিয়ে যাবে চাঁদ? এখানে নামতে হবে তো। আমরা তোমার সঙ্গে হাওয়া খেতে বেরোইনি? अरे हाँ जी, अब मालूम है हमको। এখানে তো গাড়ি, তাই একটু এগিয়ে। আরে ধুর বাবা, চল চল চল। আরে নাম নাম, তাড়াতাড়ি চল, প্রেয়ার শুরু হয়ে গেল বোধহয়। এই ভূষকালী সহিসের পাল্লায় পড়ে আজ যে কপালে কি দুঃখ আছে কি। अरे राम जी, ये कलकत्ता इतना बुरा शहर আছে। हाँ, सिवाय वो गोरी मैम साहब। हाँ, वो सिर्फ दिल से खूबसूरत है, लेकिन क्या नाम है उसकी? वो लड़की लोग क्या बोल रहे थे? শুনছেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা বায়ু বহে পূর্বাইয়া অবলম্বনে গল্প তবুও বসন্ত। আজ যে সময়ের গল্প বলছি, সে সময়ে মেয়েরা পর্দানুষীর না হলেও ছাউনি ঢাকা ঘোড়ার গাড়িতে করেই স্কুলে যাওয়া আসা করত। তেমনি এক মেয়ের দলকে ঘোড়ার গাড়ি করে বাড়ি থেকে স্কুলে এবং স্কুল থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ পেল কাল্লু। কাল্লু বিহার থেকে কলকাতায় এসেছে। বছর 15-16 বয়স তার। ছোটখাটো চেহারা, ছিপছিপে গড়ন, তার রংটা কালো। এক মাথা ঝাঁকড়া চুল ঘিরে তার কালো মুখটা যেন পাথরে খোদাই করে নিখুঁত ভাবে বসানো। চোখ দুটোতে তার রাজ্যের কৌতূহল। মা মারা গেছে আগেই। বাবা মারা যাবার পরে বিহারের সেই গ্রামের বাড়িতে তার আর কোনো পিছু টান রইল না। কাল্লুর বাবা ছিল মুচি,
কিন্তু ছেলেকে জুতো পালিশ করাতে মন সায় দেয়নি কাল্লুর বাবার। কাল্লুর বাবা ভেবেছিল ছেলে হাকিমের দপ্তরে চাকরি করবে, আর এই আশাতেই তাকে এক মিশনারি স্কুলে ভর্তি করেও দিয়েছিল তার বাবা। কাল্লুর মাথা বরাবরই সাফ, পড়াশোনায় তার মন ছিল খুব। বছর 6 পড়তে পড়তেই সে তুলসীদাসের রামায়ণ, টুকটাক ইংরেজি এবং অঙ্ক বেশ শিখছিল। 7.5 টাকা মাইনে হলে 1 রোজের মজুরি কত হয়, বা 10 টাকা সুদ হলে 1 টাকার সুদ কত, মুখে মুখে সে হিসেব কষে কাল্লু তা বলে দিতে পারত। কিন্তু এর মধ্যে আচমকা তার বাবা মারা যায়। গ্রামের মাতব্বররা কাল্লুকে আর পড়তে দিল না। তারা বলল, মুচির ছেলে এত লেখাপড়া শিখে কী বা করবে। মুখে মুখে কাল্লু যতই হিসেব নিকেশ করে দিক, অল্প স্বল্প ইংরেজি পড়ে শুনিয়েও দিক না কেন, ওই বুট পালিশে তার কপালে রয়েছে। কিন্তু না, ঈশ্বর বোধ হয় কাল্লুর প্রতি এতটা বিরূপ তখনও হননি। ছেলেটার মন বেশ কল্পনাপ্রবণ। কয়েক পাতা গল্প কবিতা পড়ে তার কিশোর চোখে তখন এক অদেখা রোম্যান্টিক দুনিয়ার ছবি ভাসছে। বিহারের গ্রামের লোকেদের সঙ্গে কিছুতেই সে আর মানিয়ে নিতে পারছে না। মনে মনে ভাবছে বেরিয়ে তাকে পড়তেই হবে। ঠিক সেই সময় একদিন কলকাতা থেকে কাল্লুর এক খুড়তুতো ভাই দেশে গিয়ে হাজির হলো। শহরের একটা মেয়েদের স্কুলে দারোয়ানের কাজ করে সে। সেই দাদাই একদিন কাল্লুকে বলল, तू मेरे साथ शहर चलेगा, उखाने बिस्तार काम काज आछे। हमरा स्कूल में भी एक काम आछे। स्कूल गाड़ीर सहीस नौकरी से इस्तीफा दे दिया। एक नया सहीस ना आने तक वो काम चलिए जाछे। उड़ जाएगा वो काम तू नहीं कर सकता क्या? हाँ, স্কুল में काम सचमुच আমি পড়তে পারবে ওখানে? আরে আরে পাগলা, ওটা জিনানা স্কুল আছে। তোর মতো মরদ ওখানে ঘুষতে ভি পারবে না। তুই জিনানাদের বাড়ি থেকে নিয়ে আসবি, ফির দিয়ে আসবি, বাস ইতনা সা কাম। ফির তোর जो मर्जी वो করবি, আমার সাথে থাকবি, খাবি। अब बता, तू राजी तो? কাল্লু রাজি হয়ে যায়। কাল্লুর মনটা তখন আনন্দে লাফাচ্ছে। না, চাকরি পেয়েছে বলে নয়, কাল্লুর মনে হলো স্কুলের কাজ যখন তখন যে করেই হোক পুরনো বইটই সে ঠিক জোগাড় করে ফেলবে, আর তারপর পড়াশোনাটা সে আবার শুরু করতে পারবে। দাদার সঙ্গে লাফাতে লাফাতে কলকাতায় এসেই পরের দিন থেকে স্কুলের কাজে বহাল হয়ে গেল কাল্লু। কলকাতা তার চোখে এক স্বপ্নের মতো ধরা দিল। বিহারের কোন এক গাঁয়ে রাতে শুয়ে শুয়ে যে রোম্যান্টিক দুনিয়ার কল্পনা করত কাল্লু, তার মনে হলো এবার সেই জগৎটাতেই সে এসে পড়েছে। কয়েকদিন দাদার কাছে থেকে শহরের রাস্তাঘাট চিনে নিল সে। বুদ্ধিমান ছেলে, যা দেখে ঝটপট শিখে ফেলে। স্কুলের কাজ শুরু করার পরের দিন সকালে সহিসের পোশাক পরে হাতে ছোপটে নিয়ে 2 ঘোড়াকে গাড়িতে জুতে দিয়ে যখন গাড়ি ছোটালো কাল্লু, নিজেকে সত্যি তখন বেশ তার রাজা রাজা বলে মনে হচ্ছিল। গুনগুন করে একটা দেশওয়ালি সুরও বাজছিল। বহুদিন তেল না দেওয়ায় তার রুক্ষ চুলগুলো অবধি যেন হাওয়ার তালে তালে আনন্দে নেচে উঠছিল। আর সেই ফুরফুরে মনটা নিয়েই মেয়েগুলোকে গাড়িতে তুলতে গেল সে। সেখানে গিয়ে তাকে এত অপমানিত হতে হলো যে তার আলোয় ভরা মনটা দপ করে যেন নিভে গেল। কলকাতার মেয়েগুলো কি সত্যি ডাকু নাকি? কাল্লুর রঙিন স্বপ্নটা প্রথম দিনেই যেন ফালা ফালা হয়ে গেল। এত অপমান সহ্য করেও এই কাজটা তাকে রোজ রোজ করে যেতে হবে, এ কথা ভেবেই 2 চোখ তার জলে ভেসে গেল। কি করবে সে এখন? अरे राम, छुट्टी हो गई। अरे लखनिया, चल चल चल। अरे देर होने से वो बेशरम लड़की लोग वो फिर से हंस पड़ेगी। चल रे, चल मेरे भाई, चल। अरे चल। এই যে কেষ্ট কুমার, তোমার বাছুরের না না তোমার ঘোড়ার ঘুম ভেঙেছে?
তো চলো এবার বৃন্দাবনটা ঘুরিয়ে আনবে, চলো। জি সমঝে নাই, আমি বুঝলাম না, কোথাকে যাবে? আর হামি করতে হবে না, বাড়ি নিয়ে চলো, খুব খিদে পেয়েছে। আরে বাবা, দরজাটা খুলবে তো, নাকি বুদ্ধুর মতো বসে থাকবে? গাইয়া ভূত একটা। এই ছেলেটার সঙ্গে অমন করে কথা বলছিস কেন রে তোরা? নে, দরজাটা আমি খুলে দিচ্ছি, এবার ওঠ তোরা। বাবা বিভাদি, তুই তো একেবারে বিগলিত করুণা জাহ্নবী যমুনা রে। তা হ্যাঁ রে, ওই কেলেমানিক তোর কে হয় রে? হ্যাঁ, তোরা থামলি? রানী ঝিনি দীপাদের দলটাকে বেশ ভয় পেতে শুরু করেছে কাল্লু। এরা কেন যে কথায় কথায় তাকে অপমান করে কাল্লু কিছুতেই বুঝে উঠতে পারে না। ভয়ে জড়সড় হয়ে সে গাড়ি চালাতে থাকে। তার রুক্ষ চুল নিয়ে, দেহাতি কথা নিয়ে, গায়ের রং নিয়ে, এইসব পরীর মতো পোশাক পরা ফুলের মতো মেয়েদের হাসাহাসি যেন থামতেই চায় না। মেয়ের দল ওর গায়ে পড়ে অকারণে হাসে। কাল্লুর মনে পড়ে তার গায়ের কিসমতিয়া ইদারা থেকে জল ভরে হাত দোলাতে দোলাতে বাড়ি ফেরার সময় তার গায়ে জল ছিটিয়ে দিয়ে হাসতো বটে, কিন্তু তার হাসি তো এমন খারাপ লাগতো না তার। সে দিল লাগিতে তো তার দিল খুশ হয়ে উঠত, কিন্তু কাল্লু এখানে মনে মনে সংকুচিত হয়ে ওঠে। ভয়ে ভয়ে পিছনের জানলার দিকে তাকায় সে, আর যতবার সে পিছনে তাকায় ততবার যেন মেঘ কেটে গিয়ে আলো ফুটে ওঠে। দুপুরের খাঁখা রোদ পেরিয়ে হঠাৎ করেই যেন ঝিরিঝিরি বসন্তের হাওয়া বয়ে আসে। কাল্লুর ভয়ার্ত মুখে আপনা থেকেই এক ছেলতে হাসি খেলে যায়। কাল্লুর সেই গৌরী মেমসাব স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই মাথা নিচু করে ফেলে কাল্লু, কিন্তু কি এক অদম্য টানে আবার চূড়া চোখে পিছনের জানলার দিকে তাকায় সে। হ্যাঁ ঠিক, ওই কুচুটে মেয়েগুলোর হাসিতে মেমসাব যোগ দেয়নি তো। মেমসাব তো তাকেই দেখছে। সে দৃষ্টি এমনই ছিল যে মনে হয় তা যেন কাল্লুকে সকলের হাসির আঘাত থেকে আড়াল করে রেখেছে। কাল্লুর মনটা আবারও ফুরফুরে হয়ে গেল। ঘোড়ার গাড়িটাকে সত্যি পক্ষীরাজের মতো উড়িয়ে দিল সে। কলকাতার রাস্তা দিয়ে বাঁই বাঁই করে ছুটে চলল কাল্লুর গাড়ি। মেয়ের দলের ব্যঙ্গ বিদ্রুপ আর তার কানেই ঢুকলো না। রানীদের বাড়ি এসে গেল এবার। মেয়েগুলো একই পাড়ার আশেপাশেই থাকে। একই জায়গায় নামলো তারা। রানী ঝিনি দীপারা বেনি দুলিয়ে আঁচল উড়িয়ে যেন রাজ্য জয় করে বাড়ির দিকে এগিয়ে চলল। গাড়িটাকে ঘুরিয়ে নিতে গিয়েই থমকে গেল কাল্লু। এই যে, পিছন থেকে এত মিষ্টি করে কি ডাকলো তাকে? তোমায় বলছি, শোনো একবার। পিছন ঘুরে চমকে উঠল কাল্লু। এতটা সে আশাও করেনি। গাড়ির দরজাটায় হাত দিয়ে সেই গৌরী মেমসাব একলা দাঁড়িয়ে আছে। সূর্যের আলো পড়ে মুখটা যেন চিকচিক করছে তার। চুলের বেনি খুলে ফেলেছে সে। পিঠের ওপর ছড়িয়ে পড়া এক রাশ চুলে ঠিক যেন ঢেউ উঠেছে। স্কুলের শাড়িটার আঁচলটা জড়িয়ে আছে তার আঙুলে। চোখ দুটোই কি গভীর মায়া। কোনো এক রাজকুমারীর গল্প পড়ে তাকে রোজ স্বপ্নে দেখতো কাল্লু, তবে সেই স্বপ্নটা বড্ড ধোঁয়া ধোঁয়া ছিল। সেই রাজকুমারীর অবয়ব এবার যেন স্পষ্ট হয়ে ধরা দিল তার চোখে। ঘোর লাগা গলায় কাল্লু কোনো মতে শুধু বলতে পারল, জি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি। শোনো, তুমি ওদের কথায় দুঃখ পেও না, ওরা একটু ওরকমই। তুমি কদিন আসা যাওয়া করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কেমন? জি नहीं नहीं, আমি কিছু মনে লিনি। তুমি তো খুব ভালো ছেলে দেখছি। কি নাম গো তোমার? ও লোকে কাল্লু বলে ডাকে, আমার আসলি নাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নামটাই বেশ মিষ্টি। তুমি কাল ঠিক সময় চলে এসো কিন্তু। আরে এই বিভাদি, আয় না, তোর আবার কি হলো? বিভা চলে গেল। এদিকে কাল্লুর প্রাণে আনন্দ আর ধরে না।
সকাল থেকে তার মনে যত মেঘ জমেছিল সব এবার ধুয়ে মুছে সাফ। গাড়িটা সমেত তার একটা ডিগবাজি খেতে ইচ্ছে হলো। রাস্তার কৃষ্ণচূড়া গাছগুলোয় একটু একটু করে ফুল ফুটছে এবার, গাছের মাথাগুলো লালে লাল হয়ে উঠছে। কদিন আগেও এমনটা ছিল না তো। হঠাৎ করেই ফুলের দিকে কেন চোখ গেল তার, কালু বুঝতে পারে না। ওই গৌরী মেমসাহেবের হাতে এই লাল আগুনের মতো কৃষ্ণচূড়া কি ভালো মানাবে না? স্কুলের পিছন দিকের গাছটা থেকে লুকিয়ে এক থোকা ফুল তুলে ফেলল কাল্লু। বিভাকে দেখলে, বিভার কথা ভাবলেই তরুণ কাল্লুর মনের ভেতরটা একেবারে তোলপাড় করে ওঠে। তার ভেতরের পুরুষ সত্তাটা প্রকাশ পাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। বিভাকে তার মনের কথা সবটা খুলে সে বলতে চায়, কিন্তু বিভা তো তাদের গ্রামের সেই কিসমতিয়া নয়। ঝালর দেওয়া ফুলের জালি বসানো জামা আর শাড়িতে জড়ানো তার দেহের অনুপম ভঙ্গি, তার মাধুর্যের সামনে কালুর নিজেকে কেমন বেমানান মনে হয়। তবু আরও একটা কাজ করল সে। ফুটপাতের দেশওয়ালি নাপিতের কাছে একেবারে শহুরে ছাঁটে চুল কেটে ফেলল সে। আর বাজার থেকে সস্তা আয়না কিনে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছুক্ষণ নিজেকে দেখল কাল্লু। নিজেকে দেখে নিজেরই যেন আশ মেটে না তার। শুধু সহিসের পোশাকটা পরতে তার মোটেই ভালো লাগছে না। নীল রং করা মোটা ধুতির ওপর হলদে পটি লাগানো নীল রঙের খাটো কুর্তা, নীল পাগড়িতে তাকে যে অত্যন্ত কুৎসিত করে তুলবে সেটা ভেবেই তার লজ্জা আর অস্বস্তি হতে লাগলো। কিন্তু উপায় নেই। সেই কুৎসিত উর্দি পরেই যখন তাকে বিভার সামনে গিয়ে দাঁড়াতে হবে, তখন ভালো করে স্নান টান করে সেই পোশাকেই যতটা সম্ভব ঝকঝকে হওয়া যায় হয়ে পরের দিন আবার গাড়ি নিয়ে বেরোলো কাল্লু। এদিনও তার নতুন বেশ দেখে মেয়ের দল আবারও হেসে গড়িয়ে পড়ল। সবচেয়ে বেশি হাসল রানী। তবে আজ আর কাল্লুর ভয় নেই। ও মা, আবার ফ্যাশন করে চুল কাটা হয়েছে। দেখ দেখ বিভাদি, বললাম বলে আবার কেমন করে তাকাচ্ছে, যেন আমাকে ভস্ম করে দেবে একেবারে। কই, কিভাবে তাকাচ্ছে? আরে এ বাবা, তুই ওর দিকে তাকাতেই কেমন ভালো মানুষটি হয়ে দাঁড়ালো, নইলে এতক্ষণ আমার দিকে কেমন কটমট করে তাকাচ্ছিল, তুই ভাবতেও পারবি। মেয়েদের দল আজও অকারণে হাসতে লাগলো, কিন্তু কাল্লুর আজ কাউকে পরোয়া নেই। স্কুলের গাছ থেকে পেড়ে আনা কৃষ্ণচূড়ার গোছাটা লুকিয়ে রেখেছিল কাল্লু। গৌরী মেমসাবকে দেওয়া উচিত হবে না হবে না এই কথাটা নিয়ে কাল সারা রাত নিজের সঙ্গে তুমুল যুদ্ধ করেছে সে, কিন্তু না, কিছুতেই নিজেকে আর আটকাতে পারল না কাল্লু। কালকের মতোই আজও সকলের শেষে নামলো বিভা। আর তখনই কাঁপা কাঁপা গলায় ডাকলো কাল্লু, মেম সাব। হ্যাঁ, ও কিছু বলবে? কিছু যদি মনে না করেন, ইয়ে আপকে লিয়ে। ও মা, কৃষ্ণচূড়া, এ তো আমার ভীষণ প্রিয় ফুল। থ্যাংক ইউ। তুমি থ্যাংক ইউ এর মানে জানো? আমি ইংরেজি জানে মেম সাহেব। আচ্ছা, ও আপনার হাতে যে বইটা, ওর নামও আমি পড়তে পারে, লেগেন্ডস অফ গ্রিস এন্ড রোম। বাহ, তবে লেগেন্ডস না কাল্লু, ওটা লেজেন্ডস হবে। কিন্তু তুমি এত ভালো ইংরেজি কোথা থেকে শিখলে? আমি স্কুলে পড়েছি মেম সাহেব। আপনি আমাকে ইংরেজি পড়াবেন? তুমি শিখতে চাও? বেশ, আমি তবে নিশ্চয়ই শেখাবো তোমাকে। আচ্ছা, কালকে আমার পুরনো বইগুলো আমি তোমাকে এনে দেব, তুমি আবার পড়তে শুরু করো, কেমন? বিভা কাল্লুকে তার ইংরেজি বইগুলো এনে দিতে লাগলো। কাল্লু ভেবেছিল আবার নতুন করে পড়াশোনা করবে সে, কিন্তু সেসব আর কিছুই হলো না তার। বই দিতে গিয়ে বিভার আঙুলটা কখন কাল্লুর হাতে এসে লাগলো, বইয়ের ওপরে বিভার নামটা কিভাবে লেখা আছে, বইয়ের পাতায় তার স্পর্শ, গন্ধ,
বিভা বইয়ের পাতায় পাতায় কোথায় কোথায় কি দাগ দিয়ে রেখেছে, কি নোটস লিখেছে, এইসব নিয়ে এক মায়াবী কল্পলোকে কাল্লুর মন ভেসে বেড়াতে লাগলো। তার কিশোর মন সব বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। কাল্লুর মন জুড়ে শুধুই বিভা। তার কথা, হাসি, তাকানো, সমস্ত কিছু কাল্লুকে একেবারে পাগল করে তুলল। বেশ কিছুকাল এমন করেই কেটে গেল। বিভাও স্কুলের শেষ ধাপে এসে পৌঁছল। তার কিশোরী শরীরে এবার যৌবনের হিল্লোল লাগল। কাল্লুও আর ছোটটি নেই। মনে মনে এখনো সে সারা দিন বিভার সঙ্গে কথা বলে। মনে মনে সে বিভার নাম দেয় পিয়ারি। স্কুল যখন একটা লম্বা সময় বন্ধ থাকে তখনও সে কলকাতাতেই পড়ে থাকে, দেশগাঁয়ে যায় না। আসলে তার পিয়ারি যে শহরে আছে সেই শহরটা ছেড়ে কাল্লু দূরে যেতে পারে না। পুজো ও দোলের সময় সহিসেরা সব মেয়েদের কাছ থেকেই কিছু কিছু বকশিস পায়। কাল্লু বিভার কাছ থেকে যে দুয়ানা পেয়েছিল তা সে খরচ করতেই পারল না। নিজের কোমরের গেঁজে ভরে রেখে দিল। যেদিন বিভার সঙ্গে তার দেখা হয় না সেদিন সেগুলোকে বের করে হাতের উপর মেলে ধরে সে দেখে আর বিভার কথা ভাবতে থাকে। কিন্তু বিভা সামনে এসে দাঁড়ালেই যেন সেই প্রথম দিনের মুখচোরা কিশোরের মতোই হয়ে যায় কাল্লু। এমনি করেই দিনের পর দিন, বছরের পর বছর চলে গেল। বিভা এর মধ্যে এমএ পাশ করে তার বাবার ব্যবসা সামলাতে এলো। কাল্লু লেখাপড়া জানে বলে বিভা তাকে তার অফিসের বেয়ারা করে নিয়েছে। সকাল বিকেল সহিসের কাজ করেও দুপুরবেলা বিভার অফিসের বেয়ারার কাজ সে দিব্যি খুশি মনে সামলে দেয়। সারাদিন বিভাকে দেখতে পায় সে, তাই তার সুখ আর ধরে না। তাছাড়া উপার্জন বাড়ায় তার পোশাক আশাকও বেশ পরিপাটি হয়েছে। এখন অন্তত দুপুর বেলাতে সে চুড়িদার পায়জামার ওপর ধোয়া চাপকা আনার সঙ্গে সাদা কাপড়ের পাগড়ি পরতে পারে। এর মধ্যে একটা কাণ্ড ঘটল। একটি যুবক একদিন বিভার সঙ্গে তার অফিসে দেখা করতে এলো। যেমন সুন্দর তার চেহারা, তেমনই ফর্সা রং, চশমার সোনালি ডাঁটিটা যেন গায়ের রঙের সঙ্গে একেবারে মিশে যাচ্ছে। সে এসে প্রথমেই কাল্লুর মুখোমুখি। বিভা ভেতরে আছে? বলো অনিকেত এসেছে। মেম সাহেব ব্যস্ত আছে, এখন দেখা হবে না। আরে তুমি ভেতরে গিয়ে খবরটা দাও না। কে এসেছে কাল্লু? কে ডাকছে? ও মা, তুমি? এসো এসো, ভেতরে এসো। কাল্লু, তুমি সাহেবের জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করতে বলো। হ্যাঁ জি। উফ, তোমার এই বেয়ারাটা না, হাজারটা প্রশ্ন, তাকে উত্তর দিতেই হবে। অনিকেতের যাতায়াত বাড়তে থাকে বিভার অফিসে। সুন্দর দেখতে অনিকেতকে কাল্লুর কিন্তু মোটে পছন্দ হয় না। অনিকেতকে দেখলে বিভার মুখটা এত উজ্জ্বল আলোয় ভরে ওঠে যে এক অশুভ আশঙ্কায় কাল্লুর ভেতরটা কেমন যেন ধক করে ওঠে। তবে কি এই সাহেবের সঙ্গেই? না, কাল্লু আর ভাবতে পারে না। ভেতরে ভেতরে ছটফট করে সে। আজকাল আবার মেম সাহেবের হুকুমে এই লোকটাকে দেখলেই তাকে সেলাম করতে হয়। এই ব্যাপারটাও কাল্লুর একদম নাপসন্দ। অনিকেতকে দেখলেই কাল্লুর চোখের ভাষা বদলে যায়, মুখটা কেমন কঠিন হয়ে যায়। অনিকেত যেন কাল্লুকে এড়িয়ে চলে। বিভার ঘরের সামনে এসে সোজা বিভার নাম ধরে ডাকতে ডাকতে আজকাল ভেতরে ঢুকে যায় সে। কাল্লুর তোয়াক্কাও করে না। সেদিনও অনিকেত এসেছে। কিছুক্ষণ পরে চা নিয়ে মেম সাহেবের ঘরে ঢুকতে গিয়েই কাল্লু বাইরে দাঁড়িয়ে পড়ল। সে বুঝল শুধুমাত্র একটা সুন্দর চেহারার জোরেই এই বাবু তার জীবনের সর্বস্ব ডাকাতি করে ছিনিয়ে নিয়ে যেতে এসেছে। পর্দার আড়াল থেকে সে যা দেখল তাতে আর পা সরল না তার। কাল্লু দেখল বিভার আঙুলে একটা সোনার আংটি জলজল করছে, আর তার সেই দুধের মতো মসৃণ হাতটা আবেগ ভরে বারবার নিজের ঠোঁটে ঠেকাচ্ছে অনিকেত। আচমকা কাল্লুর হাতটা কেঁপে গেল। ট্রেতে রাখা কাচের কাপে একটু শব্দ হলো।
খানিকটা চাও একটু চলকে পড়ল ট্রেতে। সঙ্গে সঙ্গে বিভার গলা পেল ভেতর থেকে। কে বাইরে? কে? ও কাল্লু, এ কি চাটা পড়ে গেল কি করে? ইস, সাবধানে আনবে তো। তুমি একটা কাজ করো, তুমি চাটা একটু পাল্টে নিয়ে এসো। हाँ जी। Oh, that suspicious man. আমি তো তোমাকে অনেকবার বলেছি বিভা, তুমি তো আমার কথা শোনোই না। তুমি জানো ও লুকিয়ে লুকিয়ে আমাদের ফলো করে। কি যে বলো না, কাল্লু এমন নয়। ওকে কি আমি আজ থেকে চিনি নাকি? আচ্ছা আচ্ছা হয়েছে, ছাড়ো ওর কথা। আজ আর আমাদের মধ্যে অন্য কেউ আসবে না, বুঝেছো? আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে। আজ আমাদের জীবনের একটা স্পেশাল দিন। লেট আস সেলিব্রেট। অনিকেতের বিভার বিয়ে হয়ে গেল। বিভার সব কর্মচারীদেরই বকশিস দিল অনিকেত। কাল্লুকেও দিতে গেল। কাল্লু কিন্তু গোঁ ধরে মাথা নামিয়ে কঠিনভাবে দাঁড়িয়ে রইল। সারা শরীর দিয়ে তার রাগ আর ঘৃণা যেন ফুটে বেরোচ্ছে। তার মনে হলো তার সামনে যে দাঁড়ানো সে তো মানুষ নয়, সাক্ষাৎ শয়তান একটা। এর কথাই সে মিশনারি সাহেবদের কাছে পড়েছিল। কাল্লুর এমন ব্যবহারে বিভা অবাক হয়ে গেল। কাল্লুকে এভাবে তো সে কখনো দেখেনি। অনিকেতের মুখোমুখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যে ছেলেটা, সে কি সেই পুরনো কাল্লু, নাকি অচেনা একটা মারকুটে গাঁওয়ার ছেলে? এমন সময়ে কাল্লু যেন দেবতার অমোঘ আদেশ শুনতে পেল। কাল্লু সাহেব তোমায় বকশিস দিচ্ছেন, নাও। हाँ जी। কাল্লু তার কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল। অনিকেত সেই হাতের ওপর দুটো টাকা রাখতেই সেই টাকাটা যেন কাল্লুর হাতের তালুটাই পুড়িয়ে দিচ্ছে, এমন জ্বলন্ত একটা অনুভূতি হতে লাগলো তার। বিভা কিংবা অনিকেত কেউই সে কথা বুঝতে পারল না, কিন্তু কাল্লু মুশকিলে পড়ে গেল এই টাকা দুটো নিয়ে। এ টাকা সে নিজের কাছে কিছুতেই রাখতে পারবে না। টাকা দুটোকে মুঠোয় চেপে ধরে রাস্তায় বেরিয়ে পড়ল সে। টাকা দুটো সে কোথায় ফেলবে ভেবে পেল না কিছুতেই। তার মনে হলো যেখানেই সে এই টাকা দুটো ফেলবে সেখানকার সমস্ত সুখ, আনন্দ, হাসি, যা কিছু শুভ সবকিছু জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। টাকাটা নিয়ে কি করবে এমনই যখন ভাবছে, ঠিক তখনই কাল্লুর চোখে পড়ল এক ভিখিরি। তারই হাতে টাকা দুটো দিয়ে কাল্লু যেন হাঁপ ছেড়ে বাঁচল। তবে দূর থেকে এই দৃশ্য আরেকজন সহিস দেখতে পেয়ে স্কুলে রটিয়ে দিল, আর সবাই বলতে লাগলো যে কাল্লু তার মনিবের বিয়ে উপলক্ষে মনের আনন্দে ভিখিরিকে দুটো টাকা দান করে বসেছে। দিন কাটতে লাগলো, কিন্তু কাল্লু আর কিছুতেই স্কুলের এই সহিসের চাকরিতে তার মনটাকে বেঁধে রাখতে পারল না। একদিন সে বিভার নতুন বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে তাকে বলল, আপনি আমাকে একটা নৌকরি দিতে পারবেন? চাকরি? কেন, কি হয়েছে? आपके घर में আপনার বাড়িতে চৌকিদারের একটা নৌকরি মিলবে। কি হয়েছে বলো তো? তুমি স্কুলের চাকরিটা ছাড়বে কেন? তাছাড়া অফিসেও তো কাজ করছো তুমি। नहीं जी नहीं लगता मैम साहब। আচ্ছা আচ্ছা বেশ, আমি সাহেবের সঙ্গে একবার কথা বলে দেখি কেমন। হ্যাঁ। বিভাকে মুখ ফুটে কাল্লু কি করে বলে তার মনের কথা। তার শুধু মনে হলো এতটুকু বুঝতে পারলো না তার পিয়ারে। তার মনের কথা বোঝার মতো বুদ্ধি কি সত্যিই তার নেই? মাথা নিচু করে সে শুধু ওইটুকুই বলতে পারল যে তার মন লাগছে না। আর কি বলবে সে? কি করে সে বলে যে রোজ তো কত মেয়েকেই সে তার গাড়িতে করে স্কুলে আবার স্কুল থেকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু এত সুন্দর মুখ, এত হাসির মধ্যেও তার গাড়ির ভেতর, তার বুকের ভেতর সবটাই অন্ধকার, সবটাই বড় অসুন্দর। গাড়ির পিছনে চড়ে সে বিভাদের বাড়িতে যায়, কিন্তু
সেখান থেকে বিভা আর সেই আগের মতো হাসি মুখে বই হাতে নিয়ে বেরিয়ে আসে না তো। আর আসে না বলেই গাড়ির সে জানলার কাছে বিভার সেই ঝলমলে মুখ আর সে দেখতে পায় না, আর তাই তার বুক ফেটে যায়। দিনের শেষে তার অন্ধকার আস্তাবলে ফিরে এসে বিচালের বিছানায় শুয়ে বিভার দেওয়া বইটাই বুকে চেপে পড়ে থাকে কাল্লু। ওদিকে বিভার কাছ থেকে কাল্লুর কথা শুনে লাফিয়ে ওঠে অনিকেত। পাগল নাকি? তুমি কি খেপেছো? ওই ছেলেটা এখানে আসবে না, কখনো না। আস্তে আস্তে, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আহা, তুমি কি বুঝতে পারো না? ওই ছেলেটা আমার দিকে এমন করে তাকায় যেন সামনে পেলেই আমায় ছিঁড়ে খেয়ে ফেলবে। তুমি দেখোনি? না না, কিছুতেই না, ও এই বাড়িতে ঢুকবে না। অনিকেতের কথার মাথা মুন্ডু বুঝতে পারে না বিভা, তবে কাল্লু যে অনিকেতকে খুব একটা পছন্দ করে না সেটা তারও মনে হয়েছে। ফলে এই বিষয়টা সেদিন সেখানেই মিটে গেল। বিভার শ্বশুর বাড়িতে কাল্লুর আর জায়গা হলো না। এর কয়েকদিন পরে সেদিন সকালবেলা একটু দেরিতেই ঘুম ভাঙল বিভার। ঘুম থেকে উঠে রাস্তার দিকে জানলাটা খুলতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে তার মুখের ওপর আছড়ে পড়ল। তারপর তার চোখ গেল বাড়ির ঠিক সামনের ফুটপাতটায়। আরে, উল্টো দিকের ওই ফুটপাতে ওটা কে? চেনা চেনা লাগছে। ও, ওটা, আরে কাল্লু তো। কিন্তু ফুটপাতে বসে ও কি করছে? সামনে ওগুলো কি? জুতো? হ্যাঁ, জুতোই তো। জুতো পালিশ করছে কাল্লু। মুচির ছেলে কাল্লু তার বংশের পেশাতেই ফিরে গেল শেষমেশ। আজ থেকে মুচির কাজ শুরু করলো কাল্লু। লোকের জুতো পালিশ করবে সে। বিভার বাড়ির উল্টো দিকের ফুটপাতেই তার পসরা সাজিয়ে বসেছে কাল্লু। ওই বাড়িতে সে ঢুকতে না পাক, ওই জানলাটার ওপারেই তো তার পিয়ারি আছে। তাকে কখনো ছেড়ে থাকা যায় নাকি? এবার আর তাকে কেউ আটকাতে পারবে না। স্কুলের চাকরি ছেড়ে এই কাজ শুরু করে কাল্লু কিন্তু বেশ সুখে আছে। কিন্তু বিভা কেন যেন অকারণে বিষণ্ণ হয়ে ওঠে। সে আর জানলায় দাঁড়াতে পারে না। আর কাল্লু রোদ নেই বৃষ্টি নেই, সে রোজ এসে বসে। তার কোনো দিন কামাই নেই। প্রচণ্ড বৃষ্টির সময়ে জুতোর তলায় হাফসোল দেবার চামড়াটা মাথার উপর তুলে ধরে সে ঠায় বসে থাকে। আবার দারুণ গরমেও সে তার গামছাটা মাথায় পাগড়ির ওপর ঘুমটার মতন করে ঝুলিয়ে দিয়ে বসে দরদর করে ঘামতে থাকে। আর বর্ষা ঘনিয়ে এলে আনন্দে তার দেশওয়ালি ভাষায় গলা ছেড়ে গান ধরে কাল্লু। अरे पिया गयो परदेस रे, पिया गयो परदेस, पिया गयो परदेस रे, लिखत नाही पाती रे, रोए रोए अखिया फाटत, रोए रोए अखिया फाटत, फटत मोरी छाती रे। এভাবেই কাল্লু তার মেম সাহেবের কাছে থেকে যায়। करी उजर सिंगार तू चललू बाजार, उजर सिंगार, करी उजर सिंगार तू चललू बाजार, तोरी काजर नैना रे, छाती तोरत हजारे, पिया गयो परदेस रे, पिया गयो परदेस रे। শুনলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা বায়ু বহে পূর্বাইয়া অবলম্বনে গল্প তবুও বসন্ত। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।